ঠিক আছে, এখন আবার শুরু করবো, আগের তো সব ভুলে গেছিস। আলো, ঠিক আছে, খাতা বের কর সবাই, খাতা কলম বের কর। দেখ আমরা কি করব, আলোতেই প্রথমে গোলীয় দর্পণে প্রতিফলন করব। ঠিক আছে, গোলীয় দর্পণ মানে কি? গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ হলো কি, যে দর্পণ একটা গোলকের অংশ তাকেই আমরা কি বলবো? গোলীয় দর্পণ। এটা একটা গোলক ধর, ঠিক আছে, এটা একটা গোলক, তাই না? গোলকটাকে আমি এখান থেকে কেটে নিলাম, তাহলে কি পড়ে থাকলো? এরকম একটা পড়ে থাকলো, এরকম একটা সারফেস পড়ে থাকলো, তাই না? তো এটাকে আমরা কি বলবো? গোলীয় দর্পণ। তো এটাকে আমরা 3D তে দেখলে এরকম হয়, কিন্তু আমরা ধর এক সাইড থেকে দেখছি, সাইড থেকে দেখলে আমরা এরকম দেখতে পাবো, তাই না? জিনিসটাকে এরকম দেখতে পাবো, মানে এই গোল এরকম করে গোল আছে, কিন্তু সাইড থেকে দেখলে এরকম পাবো। আমরা শর্টকাটে অত কিছু আঁকাই না, ডিরেক্ট এরকম আঁকাই, সারফেসটা কেমন হবে। এটা মানে কি বললাম? গোলীয় দর্পণ। এটা মানেই কেমন আছে জিনিসটা? এরকম আছে, এরকম আছে, কিন্তু এটাকে আমরা শর্টকাটে আঁকাই কেমন করে? তাহলে কি হলো? এই জিনিসটা এরকম ছিল, এটাকে আমরা শর্টকাটে এরকম আঁকাচ্ছি, এটা হচ্ছে কি? গোলীয় দর্পণ। ঠিক আছে, এবার দেখ আমরা কি এই ভিতরের সারফেসটাতেও মুখ দেখতে পারি কখনো, আবার কখনো কি বাইরের সারফেসটাতেও মুখ দেখতে পারি। যখন ভেতরের সারফেসটায় আমরা কাজ করছি, এই সারফেসটা আমাদেরকে ঘষে দিতে হচ্ছে, ঘষার চিহ্ন হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম মানে কি? ঘষে দিচ্ছি। তো ভেতর দিয়ে যখন দেখছি সেটাকে আমরা কি বলবো? অবতল দর্পণ, ঠিক আছে। আর যখন উঠে আছে বাইরের দিকটা, ঠিক আছে, বাইরের দিকটা যখন ইউজ করছি, এই দিক দিয়ে আমরা মুখ দেখছি বা কিছু করছি, সেটাকে আমরা কি বলবো? উত্তল দর্পণ। বোঝা গেল? এবার কি বলেছে? গোলীয় দর্পণের কিছু জ্যামিতি, মানে কিছু পয়েন্টকে আমরা চিনবো এখন। আচ্ছা, এটা ধর একটা গোলীয় দর্পণ, তাহলে এটা কি? একটা গোলকের অংশ, তাই না? গোলকটা এরকম দেখতে হবে। এখানে আরেকটা আঁকছি আমি, এদিকে আর কি, এটা আরেকটা আঁকলাম আমি, গোলীয় দর্পণ, এটাও কি একটা গোলকের অংশ। এটাকে আমি বানাচ্ছি ধর তোর অবতল দর্পণ। এদিকটা ঘষে দিলাম মানে কি? ভেতরটা দিয়ে আমি মুখ দেখতে পাচ্ছি, তাহলে ভেতরটা দিয়ে দেখতে পেলে সেটাকে আমি কি বলবো? অবতল দর্পণ। আর যেটা বাইরে দিয়ে মুখ দেখতে পাচ্ছি, ভেতরটা ঘষা আছে এরকম করে, সেটাকে আমি কি বলবো? উত্তল দর্পণ। তাহলে এটা কি হয়ে গেল? অবতল, আর এটা কি হয়ে গেল? উত্তল দর্পণ, উত্তল দর্পণ। তাহলে এরা যেই গোলকের অংশ, তার যে কেন্দ্র, তাকে আমরা কি বলবো? বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে, বক্রতা কেন্দ্র হয়ে গেল। এবার দেখ মেরু কাকে বলবো? এই যে এটাকে আমরা কি বলবো? যতটা এই ডট ডট দিয়ে যেটা আঁকছি সেটা তো নেই, যেটাকে আমি সলিড দিয়ে এঁকেছি সেটাই আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? লেন্সের উন্মেষ, যতটা জায়গা, লেন্স বলছি দর্পণের উন্মেষ, মানে যতটা জায়গা দেখা যাচ্ছে সেটাকে আমরা কি বলবো? উন্মেষ। ঠিক আছে, উন্মেষের একদম যে মাঝের পয়েন্টটা, সেটাকে আমরা কি বলবো? মেরু বা পোল। তাহলে এটা উন্মেষ হয়ে গেল, উন্মেষের এটা কি হয়ে গেল? মেরু বা পোল। ঠিক আছে, উন্মেষটাকে নাম দিয়েছে এখানে M1 M2, M1 M2 হয়ে গেল। তাহলে আমাদের কি হচ্ছে? একটা লেন্স হলো, দর্পণ হলো, দর্পণের উন্মেষের মাঝখানের পয়েন্টটা হলো মেরু, আর এই দর্পণটা যেই গোলকের অংশ, তার কেন্দ্রটাকে আমরা কি বলছি? সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। এবার কি দেখ, বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই যে এই গোলকটার যে কোনো ব্যাসার্ধকে আমরা কি বলবো? যে কোনো ব্যাসার্ধকে আমরা কি বলবো? বক্রতা ব্যাসার্ধ, তাই না? তাহলে এটাকেও আমরা কি বলবো? বক্রতা ব্যাসার্ধ। পোল আর সেন্টার অফ কার্ভেচার যুক্ত করলে আমরা কি পাচ্ছি তাহলে? বক্রতা ব্যাসার্ধ। এটা তো ব্যাসার্ধটাই, তাই না? দেখ এবার আমি পোল আর সেন্টার অফ কার্ভেচার জয়েন করে যে লাইনটা পাচ্ছি, সেই লাইনটার নাম কি দেই আমি? প্রধান অক্ষ। ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার আর পোলটাকে জয়েন করে, মানে বক্রতা কেন্দ্র আর মেরুটাকে জয়েন করে যে আমি লাইনটা টানছি, তার নাম কি দিয়ে দিচ্ছি আমি? প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে,
বোঝা গেল? তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরেই কে কে অবস্থান করছে? একটা বক্রতা ব্যাসার্ধ, তাই না? এতটুকুকে আমি বলবো কি? বক্রতা ব্যাসার্ধ। আর এই লাইনটাকে কি বলবো আমি? এই লাইনটাকে বলবো আমি, ধর এক্স, পি এক্স লাইনটাকে আমি কি বলে দেব? বল, প্রধান অক্ষ। তাহলে আমাদের M1 M2 জিনিসটা কি হয়ে গেল? উন্মেষ। M1 M2 এর মাঝখানের পয়েন্টটাকে আমি কি বলবো? মেরু বা পোল, তাই না? আচ্ছা, এবার যে এই গোলটার যে মাঝখানের পয়েন্টটা, তাকে আমি কি বলবো? বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। তাই না? আচ্ছা, এবার পোল আর সেন্টার অফ কার্ভেচার যুক্ত করে আমি যদি বাড়িয়ে দিই, সেই লাইনটাকে কি বলা হবে? PX এ কি বলা হবে? প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, তাই না? প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। বোঝা গেল? আর কি হচ্ছে? এই যে ব্যাসার্ধটা, মানে সেন্টার অফ কার্ভেচার আর পোলের যে দূরত্বটা, তাকে আমি কি বলবো? বক্রতা ব্যাসার্ধ। বোঝা গেল? আচ্ছা, তো এটা খাতায় করে নে সবাই। কি করবি? এরকম একটা আঁকবি। রুল কেন? কলম দিয়েই আঁক, সময় নষ্ট করে। আচ্ছা, তোরা আমাকে আগে এটা বলে দে। এদিকে দেখ সবাই, এটা একটা অবতল দর্পণ ধর, ঠিক আছে? এই পয়েন্টটাকে আমি কি বলবো? এই যে এটার মাঝখানের পয়েন্টটাকে মেরু বা পোল, তাই না? এখান থেকে এতটুকুকে আমি কি বলবো? উন্মেষ, তাই না? এখানে ধর এটা এই গোলটার এটা কেন্দ্র, তাহলে এটাকে কি বলবো? সেন্টার অফ কার্ভেচার। এখান থেকে এতটুকু দূরত্বকে আমি কি বলবো? সিপিটাকে বক্রতা ব্যাসার্ধ, যেটাকে স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাই না? রেডিয়াস। আর এটাই যদি আমি লাইনটা বাড়িয়ে দিই, এটাকে কি বলবো? প্রধান অক্ষ, তাই না? PX হচ্ছে প্রধান অক্ষ। হ্যাঁ, তোরা ভালো করে এরকম গোল করে ছবিটা এঁকে ফেলে। তাড়াতাড়ি এদিকে দেখ, দেখ এটা কি হলো আমাদের? কি দর্পণ এটা? অবতল দর্পণ, তাই না? এটা মেরু, এটা ধর বক্রতা কেন্দ্র, ঠিক আছে? এবার এটাকে আমি জয়েন করে দিলাম। এটা কি ছিল? মেরু, বক্রতা কেন্দ্র C, মেরু হচ্ছে কি P, এটা M1 M2 কি? উন্মেষ। যাই হোক, M1 M2 অত ইম্পর্টেন্ট নয়। এবার দেখ, এখান থেকে একটা কি আসলো? প্রধান অক্ষের প্যারালাল একটা রে আসলো। এবার এখান থেকে প্রতিফলনের সূত্র কি ছিল? যে প্রতিফলনের সূত্র মনে আছে? প্রতিফলনের সূত্র ছিল কি? দুটা সূত্র ছিল। এক নাম্বার সূত্র ছিল আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এটা কি? আপতন হচ্ছে জন্য আপতিত রশ্মি, এটা প্রতিফলন হচ্ছে জন্য প্রতিফলিত রশ্মি। আর কি? এখানে অঙ্কিত অভিলম্ব, এরা সবাই একই সমতলে থাকবে, তাই না? আরেকটা কি থাকবে? আপতন কোণ I আর প্রতিফলন কোণ R, এরা কি? পরস্পরের সমান হবে। বোঝা গেল? আচ্ছা, এই যে ডট ডট দিয়ে যেটা আঁকলাম, এটা কি হলো? এই তলটার সঙ্গে লম্ব হলো। কারণ কি? আমরা অঙ্কতে পড়েছি কয়েকদিন আগেই যে কোনো একটা বৃত্ত, ঠিক আছে, বৃত্তে যদি আমি স্পর্শক আঁকি আর ওই বিন্দুতে যদি আমি একটা কি আঁকি? ব্যাসার্ধ আঁকি, তাহলে এরা পরস্পরের লম্ব হয়। তাহলে এটা কি? এই যে এখানে যদি একটা স্পর্শক আঁকি, মানে এই বৃত্তের এই যে ছোট্ট একটা অংশ, এটাই স্পর্শক, তাই না? এই স্পর্শকের সাথে এই ডট ডট লাইনটা কি? এটা একটা ব্যাসার্ধ, সেটা কি হচ্ছে? লম্ব হচ্ছে। তাহলে এটাই অভিলম্ব আমাদের, এটাই তো অভিলম্ব। এটা আপতিত রশ্মি, আপতিত রশ্মি। এটা কি হচ্ছে? প্রতিফলিত রশ্মি। আর এই ডট 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 এটা কি হয়ে যাচ্ছে? এই পয়েন্টে অঙ্কিত অভিলম্ব। বোঝা যাচ্ছে সবার? না বুঝতে পারলে বল। বোঝা গেছে?
কারণ এটা অভিলম্ব কেন, কারণ এই যে এই এতটুকু জায়গায় যদি আমি দেখি, এটা স্পর্শকেরই তো একটা অংশ, ছোট্ট বৃত্তের অংশটা, তাই না? স্পর্শক যেরকম এই জায়গাটাও তো দেখ না, ছোট্ট যদি নেই সোজাই লাইন মনে হচ্ছে, তাহলে এই জায়গাটার সাথে এটা লম্ব আছে, সেরকমই এই ডটটা এই গোলটার সাথে কি লম্ব আছে, তাহলে এই পয়েন্টটা অঙ্কিত অভিলম্ব হয়ে গেল, এটা আপতিত রশ্মি হয়ে গেল, আর এটা কি হয়ে গেল, যেটা এদিকে চলে আসছে প্রতিফলিত রশ্মি হয়ে গেল। তাহলে এটা কি একই সমতলে থাকছে, আর এটা কি এই কোণটার নাম কি আপতন কোণ আই আর প্রতিফলন কোণ আর, এরা কি পরস্পরের সাথে সমান হয়। তো এইভাবে একে আমি কি দেখলাম, এখানে আমি একটা পয়েন্ট পাচ্ছি, যে পয়েন্টটা দিয়ে এই লাইটটা বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি কি হলো, প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর একটা পয়েন্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি কি করব, সেম জিনিস আঁকবো আমি এদিকে, এখানে আমি একটা কি করলাম, হলুদ কালি দিয়ে রশ্মি আপতিত করলাম, ঠিক আছে। তাহলে এখানে অভিলম্ব কি হবে, এখানে ব্যাসার্ধ যদি আঁকি, বৃত্তের সাথে ব্যাসার্ধ যদি আঁকি, সেটাই হয়ে যাবে কি অভিলম্ব, তাই না? এই ব্যাসার্ধটা এই জায়গাটার সঙ্গে লম্ব হয়, তাই তো, ব্যাসার্ধটাই লম্ব হচ্ছে এখানে গোলটার সাথে, তাহলে অভিলম্ব হয়ে গেল, আপতিত রশ্মি হয়ে গেল। তাহলে প্রতিফলিত লেখাটা এখানে মুছে দিলাম, ঠিক আছে, বুঝেই গেছিস কোনটাকে প্রতিফলিত বলবো, তাই না? আপতিত লেখাও মুছে দিলাম, নাহলে ঘিচিমিচি হয়ে যাচ্ছে। তাহলে এই কোণটাকে কি বলবো আমি, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির যে কোণ, হলুদ রংটা কি এখন আপতিত পড়ছে, আপতন হচ্ছে জন্য আপতিত, এটা আই, এটা সমান যদি আমি একটা আর করি, এটা সমান যদি আর করি, দেখবো আমি কি এই সেম পয়েন্ট দিয়েই বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আর। এখানে যদি আমি আরও একটা নেই এরকম করে, ঠিক আছে, এখান থেকে আসলো ধর, এখান থেকে ডট 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 দিয়ে এটা আঁকলাম, তাহলে এখানে এটা আই হলো, এর সমান কোণ যদি আমি এটা নেই আর এতটুকু নেই, তবু দেখবো আমি কি একই পয়েন্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে সবাই। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ কি হচ্ছে, এই ছবিটাকে যদি আমি এখন পরিষ্কার করে আঁকি, দেখ পরিষ্কার করে আঁকলে কি হচ্ছে, এটা ছিল, তাই না, এটা প্রধান অক্ষ ছিল, তাই তো, এটা কি ছিল সেন্টার অফ কার্ভেচার, তাহলে এটা দিয়ে আসছিল আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এই বিন্দু দিয়ে বের হয়ে যাচ্ছে। আবার আরেকটা সমান্তরাল রশ্মি আমি নিচ্ছি, সেটাও আমি কি দেখলাম না, একই বিন্দু দিয়ে বের হয়ে যাচ্ছে, প্রতিফলনের সূত্র মেনে যদি আমি ছবিটা আঁকি, যেটা আগে ডিটেইলে করলাম, একই বিন্দু দিয়ে বের হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমি আরও আঁকি আরেকটা, সেটাও কি হবে, এই একই বিন্দু দিয়ে বের হয়ে যাবে। তো যেহেতু একই বিন্দু দিয়ে বের হচ্ছে, এই বিন্দুটার আমি একটা বিশেষ নাম দিয়ে দিলাম, যে প্রধান অক্ষের সমান্তরালে আগত রশ্মিগুচ্ছদ্বয় প্রতিফলনের পর যে বিন্দু দিয়ে বের হয়ে যাচ্ছে, তাকে আমরা কি বলছি, মুখ্য ফোকাস বলছি, ঠিক আছে, তাকে আমরা কি বলছি, মুখ্য ফোকাস। এটাই যদি আমি উত্তল দর্পণের ক্ষেত্রে আঁকি, তাহলে কেমন হবে ছবিটা, উত্তল দর্পণের ক্ষেত্রে আঁকলে কেমন হয়ে যাবে, এটা উত্তল দর্পণ, তাই না, এটা কি, এটা ধর তোর সেন্টার অফ কার্ভেচার সি, ঠিক আছে, মানে বক্রতা কেন্দ্র। এবার কি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আসছে তো, এখানে কি হবে, এবার আমি এখান থেকে যদি এখানে আমি ডট ডট দিয়ে টেনে দিই, এটাই কি হয়ে যাবে আমাদের অভিলম্ব হয়ে যাবে, তাই না, এটাই অভিলম্ব হয়ে যাবে। তাহলে অভিলম্বের সঙ্গে যে কোণটা করছে আই, সেম কোণে কি হবে, এদিক দিয়ে এবার আই কোণে বের হয়ে যাবে, আর আই ইকুয়ালস টু আর, এই কোণটা কি বের হয়ে যাবে। তাহলে আমাদের কি মনে হবে, যে না রশ্মিটা এই জায়গাটার থেকে যেন বের হয়ে যাচ্ছে, এই পয়েন্টটার থেকে, প্রধান অক্ষের ওপর এই পয়েন্টটার থেকে বের হয়ে যাচ্ছে। সেরকম যদি আমি আরেকটা ছবি আঁকি হলুদ কালি দিয়ে, ধর এটা আপতিত রশ্মি এখন, ঠিক আছে, তাহলে এবার কি আঁকবো, আবার আমি অভিলম্ব আঁকতে হবে এই পয়েন্টে অভিলম্ব আঁকবো কিভাবে, আমি এটার থেকে সেন্টার অফ কার্ভেচার জুড়ে দিব, সেটাই হয়ে যাবে কি আমার অভিলম্ব, এটা অভিলম্ব হয়ে গেল, তাই না। এবার কি করব আমি, এটা যেহেতু আমাদের আই হলো,
এটা সমান ওইদিকে আর কোণে বের হতে হবে, তাই না? এটা সমান আর কোণে আমাদের বের হতে হবে। তাহলে এটা সমান আর কোণে বের হতে গেলে দেখ আমাদের এরকম করে বের হচ্ছে, ওই জন্যই তো আই আর আর সমান আছে, তাই না? এই দুটা কোণ সমান মনে হচ্ছে না দেখে? এই দুটা কোণ সমান প্রতিফলনের সূত্র অনুযায়ী। তাহলে আমরা দেখলাম এইবারও যেন মনে হচ্ছে এই পয়েন্টটার থেকেই বের হচ্ছে, ঠিক আছে? এটা ডট ডট দিয়ে আঁকা আছে ভাব, এই পয়েন্ট থেকে বের হচ্ছে। সেরকমই আমি এখান থেকেও যদি নিচ থেকেও যদি আঁকতাম আমি কোনো একটা জিনিস, ধর এই আসছে, ঠিক আছে? এটার সঙ্গে আমি কি করলাম, মিরর আঁকলাম কেমন করে, এরকম ডট 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 দিয়ে মিরর আঁকলাম, তাই না? তাহলে এবার আমার কি মনে হবে যে এরকম করে বের হয়ে যাচ্ছে, তাই না? ডট ডট দিয়ে দিলাম, এবারও মনে হচ্ছে কি এই পয়েন্টটার থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকবার প্রতিফলনের পর কি মনে হচ্ছে যে না, প্রধান অক্ষের ওপর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বা বের হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলে দেবো, মুখ্য ফোকাস। বোঝা গেল ছবিটা? তাহলে এটাও যদি আমি সহজ করে আঁকি, কি আঁকবো তাহলে, এই একটা ছিল, এই আসলো, এই বেরিয়ে গেল, তাই না? এই আসলো, এই বেরিয়ে গেল। আমাদের মনে হচ্ছে এটা যেন এই পয়েন্টটার থেকে কি হচ্ছে, সবাই সোজাসুজি বেরিয়ে যাচ্ছে। তাহলে একে আমরা কি বলবো, মুখ্য ফোকাস। তো তোদের কিন্তু এই জটিল ছবিটা মনে রাখতে হবে না, ঠিক আছে? মানে এটা বোঝানোর জন্য এঁকেছি আমি জাস্ট, তোদের খালি এতটুকু মনে রাখলেই হবে। এতটুকু এখান থেকে, আর এখান থেকে কি এতটুকু। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখ এই দুটো জায়গায় যে প্রধান অক্ষের সমান্তরালে আগত রশ্মিগুচ্ছদ্বয়, রশ্মিগুচ্ছদ্বয় না মানে রশ্মিগুচ্ছ, দুটা কেন, যত খুশি তুই নিতে পারিস। প্রধান অক্ষের সমান্তরালে যেসব রশ্মি আসছে, যেমন এটা এটা এখানে এটা এটা, এরা কি হচ্ছে বল, গোলীয় দর্পণে প্রতিফলনের পর এটা কি প্রধান অক্ষের ওপর কোনো একটা বিন্দু দিয়ে বেরিয়ে যায় বা কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। বেরিয়ে যাবে কোথায়, অবতল দর্পণের ক্ষেত্রে কোনো একটা বিন্দু দিয়ে বের হবে, তাই না? অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, কোনো একটা বিন্দু দিয়ে বের হচ্ছে। আর এখানে কি হচ্ছে, উত্তল দর্পণের ক্ষেত্রে কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে, মানে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তাদেরকেই আমরা কি বলবো, মুখ্য ফোকাস বলবো, ঠিক আছে? তাহলে মুখ্য ফোকাসের ছবিটা এখানে সংজ্ঞাটা লিখে, প্রধান অক্ষের সমান্তরালে আগত রশ্মিগুচ্ছ হলো লেখা, আগত রশ্মিগুচ্ছ। যা ছবি এঁকেছি, যা বুঝেছি সেটাই ভাষায় লিখছি খালি। প্রধান অক্ষের সমান্তরালে আসছিল রশ্মিগুচ্ছ, সব আসছিল। তারপর কি হচ্ছে, এই দর্পণের থেকে প্রতিফলন হচ্ছিল, ওই জন্য লিখবো কি, প্রধান অক্ষের সমান্তরালে আগত রশ্মিগুচ্ছ গোলীয় দর্পণের প্রতিফলনের পর ঠিক আছে কি হচ্ছে, প্রধান অক্ষের কোনো বিশেষ বিন্দু দিয়ে বেরিয়ে যায়। প্রধান অক্ষের কোনো বিশেষ বিন্দু দিয়ে বেরিয়ে যায়, ব্র্যাকেটে কি লিখবো, অবতল দর্পণ, কারণ অবতল দর্পণের ক্ষেত্রেই বেরিয়ে যাচ্ছে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাই না? ব্র্যাকেটে কি লিখবো, বেরিয়ে যাওয়ার পরে অবতল দর্পণ। হলো, এবার লেখ, বা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এটার ব্র্যাকেটে কি লিখবো, উত্তল দর্পণ। অপসৃত মানে একটা বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুটিকেই গোলীয় দর্পণের
ফোকাস বলা হয়, ফোকাস বিন্দু বলা হয়, বা মুখ্য ফোকাস বলা হয়। ফোকাস বা ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস বলা হয়। বোঝা গেল? এবার এই দেখ অল্লকালি, এটা কি ছিল আমাদের? অবতল দর্পণ, তাই না? এটা কি ছিল আমাদের? বল, পোল বা মেরু। এটা আমাদের উন্মেষ, তাই না? আচ্ছা, এটা যেই ইয়েটা গোলকের অংশ, তার সেন্টারকে কি বলবো? বক্রতা কেন্দ্র, তাই না? তাহলে এটা কি হয়ে গেল আমাদের? এতটা ডিস্টেন্সকে আমরা কি বলবো? এই এতটা ডিস্টেন্সকে বক্রতা ব্যাসার্ধ আর বলবো, তাই না? আর এখান থেকে তোর কোনো একটা রশ্মি আসলো, ধর বলে দিয়ে কি রশ্মি আসলো, তাই না? প্যারালাল রশ্মি আসার পর কি হয়ে গেল? এরকম করে এই বিন্দু দিয়ে বের হয়ে গেল। তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো? ফোকাস বিন্দু বলবো, তাই না? এই বিন্দুটাকে আমরা কি নাম দিয়ে দেব? ফোকাস বিন্দু এফ। বোঝা গেল? এবার দেখ, আমাদের পোল থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব, পোল থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব মানে এতটুকু, এটাকে আমি কি বলবো? বল, ফোকাস দৈর্ঘ্য বলবো। বোঝা গেল? এটাকে আমি কি বলবো? ফোকাস দৈর্ঘ্য এফ বলবো। বোঝা গেছে? তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে ছবিটা কেমন হবে? এই হলো, এটা গেল, এটাকে আমি বলবো পোল, এটাকে আমি কি বলবো? সেন্টার অফ কার্ভেচার সি। এখানে কি হচ্ছে? এটা M1 M2, আর প্রধান অক্ষ তো এই PX যেটা, সেটা প্রধান অক্ষ দুই দিকেই, তাই না? এখানে হলুদ রঙের একটা রশ্মি আসলো, এখান থেকে বেরিয়ে গেল। আমাদের কি মনে হচ্ছে যে না, এই পয়েন্টটা থেকে বের হচ্ছে, তাহলে এই পয়েন্টটাকে আমি কি বলবো? ফোকাস, তাই না? তাহলে এখান থেকে এতটুকুকে আমি কি বলবো? ফোকাস দৈর্ঘ্য এফ। আর এখান থেকে এতটুকুকে আমি কি বলবো? বক্রতা ব্যাসার্ধ আর। ছবি দুটো এখানে। এদিকে দেখ, এবার এই নামগুলো আমি মুছে দিই, হ্যাঁ, হিবিজিবি নামগুলো মুছে দিই, হলুদ কালিটাও মুছে দিই। দেখ, এই যে ফোকাস বিন্দু হলো, ফোকাস বিন্দুতে যদি আমি একটা তল কল্পনা করি, ঠিক আছে? ফোকাস বিন্দুতে আমি একটা তল কল্পনা করলাম। তল মানে তো বুঝিস, একটা সমতল কল্পনা করলাম, ঠিক আছে? এখানেও কি করলাম? একটা তল কল্পনা করলাম। বোঝা গেল? তাহলে ফোকাস বিন্দুতে কল্পিত যে তল, তাকেই আমরা কি বলবো? ফোকাস তল। তাহলে নীল রঙের যে তলটা আঁকলাম, সেটা কি হয়ে গেল? আমাদের একটা ফোকাস তল হয়ে গেল। এইবার দেখ, প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে অঙ্কিত সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি আমি আঁকি, এরা দুজন কি পরস্পর সমান্তরাল, তাই না? কিন্তু প্রধান অক্ষের সাথে কি এটা সমান্তরাল আছে? প্রধান অক্ষের সাথে কি সমান্তরাল আছে? নেই, তাই না? তারা কি হচ্ছে? তারা এখান থেকে ইয়ে হয়ে যাওয়ার পর, প্রতিফলিত হয়ে যাওয়ার পর, এরা ফোকাস তলের একটা বিশেষ বিন্দুতে মিলিত হচ্ছে। ফোকাস তলের ওপর একটা বিশেষ বিন্দুতে মিলিত হচ্ছে, ঠিক আছে? এখানে যদি আঁকি কি হবে? ধর, এখান থেকে হলুদ রঙের একটা রশ্মি আসছিল, নিচ থেকে আঁকি, হ্যাঁ, এখানে একটা হলুদ রঙের রশ্মি আসছিল, ঠিক আছে? এখান থেকেও একটা আসছিল। এরা কি হয়ে যাবে? প্রতিফলন হওয়ার পর, এখানে জায়গাই হবে না, ওপর থেকেই আঁকতে হবে। এই আসলো, এর সাথে প্যারালাল এই একটা আসলো, ঠিক আছে? প্যারালাল মানে সমান্তরাল, হ্যাঁ, ভালো করে হচ্ছে না। এরা দুজন সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সাথে কি সমান্তরাল? না, প্রধান অক্ষ তো এটার সাথে সমান্তরাল না, আমি দেখেই বুঝতে পারছি, তাই না? তাহলে এরা কি হয়ে যাবে? প্রতিফলনের পর এই বেরিয়ে গেল,
এটাও কি হয়ে যাবে, প্রতিফলনের পর এই বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে দাদা এই তলটাকে না আমি একটু লম্বা করে দিচ্ছি, হ্যাঁ, নাহলে হবে না জায়গায়। ঠিক আছে, তো আমার কি মনে হচ্ছে এরা এই বেরিয়ে গেল, এরা এই বেরিয়ে গেল, এরা দুজন যেন এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জায়গা থেকে আসছে, ফোকাস তলের ওপর এই জায়গা থেকে আসছে। তাহলে এটাকে আমরা কি বলবো, গৌণ ফোকাস বলবো। গৌণ ফোকাস অত ইম্পর্টেন্ট নয়, তো বলে রাখলাম, ভুলে আছে যেহেতু। তাহলে মুখ্য ফোকাস কি হয়ে গেল, যে এই এখান থেকে আসলো সোজাসুজি এর সাথে প্যারালাল রশ্মি গুচ্ছ আসলো, বের হয়ে গেল এই পয়েন্টটা দিয়ে, এটাকে আমি কি বলবো, মুখ্য ফোকাস। কিন্তু এই মুখ্য ফোকাসের একটা তল যদি আঁকি, এবার এরকম করে যদি কোনো একটা রশ্মি আসে, সেই রশ্মিটা এরকম করে বেরিয়ে যায়। ঠিক আছে, যেটা এর সাথে আরেকটা প্যারালাল আসলে যেটাও সেই একই পয়েন্ট দিয়ে বেরিয়ে হয়ে যাবে, এটাকে আমি কি বলবো, গৌণ ফোকাস বলবো, তাই না? তাহলে মুখ্য ফোকাস আর গৌণ ফোকাস বোঝা গেল। মুখ্য ফোকাসটা খুব সোজা, গৌণ ফোকাসটা ছবিটা আঁকা একটু কষ্টকর। গৌণ ফোকাসটা লাগবেও না, অত ইম্পর্টেন্ট নয়, আমাদের মেইন জিনিস যেটা সেটা সহজই আছে, হয়ে গেছে। প্রথম এটা হচ্ছে কি আমাদের মুখ্য ফোকাস এফ, তাই না? আর এখানে যদি এরকম ছবি থাকতো, মুখ্য ফোকাস কেমন হয়ে যেত, এটার থেকে এটা বেরিয়ে এখানে আসতো, এরকম করে বেরিয়ে যেত, এটা হয়ে যেত কি আমাদের মুখ্য ফোকাস এফ। এটা অবতল দর্পণের ক্ষেত্রে, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে। এবার দেখ কি আছে, গোলীয় দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন আর গোলীয় দর্পণে অপসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন। এটা তোদের এখন লাগবে না, এটা যখন আরও আমরা করতে থাকবো ওই জিনিসটা নিজেরাই করতে পারবি। ঠিক আছে, আচ্ছা দেখ, প্রধান অক্ষের সমান্তরালে যারা আসছে তারা কি হচ্ছে, হয় ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাচ্ছে অথবা ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, এটা আমরা আগেই শিখলাম। এবার দেখ আরেকটা কথা বলেছে যে মুখ্য ফোকাসগামীর ক্ষেত্রে কি হবে, জাস্ট উল্টাটা। আমাদের যদি এরকম প্যারালাল আসে, ঠিক আছে, কি হচ্ছে, ফোকাস বিন্দু দিয়ে বের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের যদি ফোকাস বিন্দুগামী কোনো মুখ্য ফোকাস বিন্দুগামী কোনো একটা রশ্মি যায় এরকম করে, তাহলে কি হবে, সেটা প্যারালালি বেরিয়ে হয়ে যাবে, তাই না? যেদিকে আসছে আলোর প্রতিফলনের নিয়ম মেনে এরকম ডট ডট দিয়ে, এটাও তো যাওয়ার সময় তো একই রকমভাবে যাবে, তাই না? প্রতিফলন কোণ আর আপতন কোণ সমান করে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পারলাম, এক নম্বর জিনিস যে প্যারালাল রশ্মিগুচ্ছ বা সমান্তরাল রশ্মিগুচ্ছ কি হচ্ছে, ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে। দুই নম্বর পয়েন্ট আমরা কি দেখতে পারলাম, যে ফোকাস বিন্দুগামী, ফোকাস বিন্দু থেকে যেটা যাচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে, সমান্তরাল বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে সমান্তরাল আসলে ফোকাস বিন্দু দিয়ে, ফোকাস বিন্দু দিয়ে আসলে সমান্তরাল। আরেকটা এখানে জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে কি বক্রতা কেন্দ্রগামী। ঠিক আছে, এটা আমাদের কি ছিল, ধর উত্তল দর্পণ ছিল, এটা কি আমাদের বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র, এটাকে আমি সি দিয়ে লিখি, তাই না? তাহলে কি কোনো একটা রে আসছে, ধর তোর কেমন করে, এটার একদম মুখোমুখি আসছে, যে এটা দিয়ে এরকম করে বেরিয়ে যাবে, এরকম আসছে, তাহলে এটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, এটা মনে রাখবি, প্রতিফলনের পর এদিক দিয়েই যাবে, এটা দিয়েই বের হয়ে যাবে। কেন? কারণ এখানে যদি আমি ওই প্রতিফলনের সূত্র মেনে একটা আঁকি, অভিলম্ব আঁকি, তাহলে কি এই যেই লাইন দিয়ে পড়ছে সেটাই অভিলম্ব হয়ে যাবে, এটাই অভিলম্ব হয়ে যাবে, তাই না? এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট বক্রতা কেন্দ্র যোগ করলেই তো অভিলম্বটা পাই আমরা, তাই না? তাহলে এটাই অভিলম্ব হয়ে যাবে, তাহলে অভিলম্বের ওপরেই ডিরেক্ট পড়ছে, অভিলম্বের সঙ্গে কোণ কত, 0, আপতন কোণ 0, তাহলে প্রতিফলন কোণ 0, সেই জন্যই কি যেই লাইন দিয়ে আসবে সেই লাইন দিয়েই বের হয়ে যাবে। তাহলে আমরা কি মনে রাখছি, যে 3 নাম্বার পয়েন্ট কি, বক্রতা বিন্দুগামী কোনো বক্রতা কেন্দ্রগামী কোনো ওই লাইট রে প্রতিফলনের পর কি হচ্ছে, লাইট রে প্রতিফলনের পর একই পথে বেরিয়ে যাচ্ছে।
একই পথে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? একই পথে বেরিয়ে যায়। আচ্ছা, এবার কি আমি আরেকটা নিচ্ছি, সেটা হচ্ছে মেরুবিন্দুগামী। এটা অত ইম্পর্টেন্ট নয়, তবু বই দিয়েছে জন্য বলে রাখি। এই মেরু দিয়ে আসছে, এই মেরুতে পড়ছে এসে, এটা মেরু তো, মেরুতে পড়ছে, তাহলে মেরুতে যেই কোণ করবে, এটাই তো মেরুতে অভিলম্ব। কি বক্রতা, প্রধান অক্ষটাই তো অভিলম্ব, তাই না? এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা যে যোগ করব সেটাই তো আমাদের এখন অভিলম্ব হবে। তাহলে মানে ওই যে প্রধান অক্ষটা সেটাই এখানে অভিলম্বের কাজ করছে। তাহলে প্রধান অক্ষের সঙ্গে যে কোণ করবে সেই প্রধান অক্ষের সঙ্গে বেরিয়ে যে যাবে সেও একই কোণ করবে, তাই না? তাহলে প্রধান অক্ষের সঙ্গে যদি আই কোণ করে এ আসে, তাহলে বের হওয়ার সময় আই কোণ করেই বের হয়ে যাবে, কারণ আই ইকুয়ালস টু আর, তাই না? এটা অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা, যে প্যারালাল আসলে ফোকাস দিয়ে বের হবে, ফোকাস দিয়ে গেলে প্যারালাল বের হবে, আর কি বক্রতা কেন্দ্রগামী হলে একই পথে বেরিয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার দেখ উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মির ধারণা। গোলীয় দর্পণ সংক্রান্ত আলোচনায় যে সমস্ত আপতিত রশ্মি বিবেচনা করা হয়, ঠিক আছে, সেই সমস্ত রশ্মির প্রভাব একই রকম হয় না। সব রশ্মি একই রকম হয় না, ঠিক আছে? আচ্ছা, যেসব রশ্মি মেরুর খুব নিকটবর্তী অংশে আপতিত হচ্ছে, ঠিক আছে, তাদের আর কি হচ্ছে, প্রধান অক্ষের সমান্তরাল হচ্ছে আর প্রধান অক্ষের নতি খুব কম হচ্ছে, তাদেরকে আমরা কি বলবো? উপাক্ষীয় রশ্মি বলবো। মানে এটা ধর একটা কি দর্পণ, এটা মেরু, এটা কি মেরুর থেকে অনেকটা দূরে আছে, তাহলে এটাকে আমরা উপাক্ষীয় রশ্মি বলবো না। প্রথম শর্ত কি হলো? মেরুর কাছে হতে হবে, ঠিক আছে? এটাকে আমরা উপাক্ষীয় রশ্মি এই সেন্সে বলতে পারি, যেহেতু মেরুর কাছে আছে। 2 নাম্বার কি বললো? যে নতিটা খুব কম হতে হবে, মানে এখানে মেরুর কাছে আছে কিন্তু কোণটা অনেকটা বেশি, অনেকটা খারাপভাবে পড়েছে এখানে, ঠিক আছে? তাহলে কি বলবো? একে আমরা কি, একে আমরা বল, আরে যেটা পড়াচ্ছি উপাক্ষীয় রশ্মি কি বলবো? উপাক্ষীয় রশ্মি পড়াচ্ছি, উপাক্ষীয় রশ্মি। দেখ, উপাক্ষীয় রশ্মির কি 3টা শর্ত। এক হচ্ছে মেরুর কাছাকাছি পড়তে হবে। 2 নাম্বার কি, এই যে এখানে যে পড়ছে এই কোণটা কম হতে হবে, এই যে এখানে কোণটা কম আছে, কোণটা কম হতে হবে, 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কি, যে না এই প্যারালাল হতে হবে, প্রধান অক্ষের সাথে প্যারালালই আসতে হবে, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? 3টা শর্ত যেখানে ফলো করছে সেটাকে আমরা উপাক্ষীয় রশ্মি বলবো। তাহলে এখানে যদি আমি কোনো একটা রশ্মি আঁকি, এটা কি উপাক্ষীয় রশ্মি হবে? হবে না, মেরুর থেকে অনেকটা দূরে আছে, হবে না। তাহলে আমাদের এখানে নিতে হবে, তাই না? এবার এখানে যদি আমি এরকম আঁকি, তাহলে এটা প্যারালালও হচ্ছে না, আর অনেকটা বেশি কোণ করে পড়ছে, তাই এটা কি হচ্ছে? উপাক্ষীয় রশ্মি হচ্ছে না। তাহলে উপাক্ষীয় রশ্মি কি বলবো? এই প্রধান মানে প্যারালাল হবে, আর কি হবে? তারা বল, নিকটবর্তী হবে, মেরুর কাছাকাছি হবে, আর প্রধান অক্ষের সাথেও কি হবে? প্যারালাল হবে, তাই না? তাহলে হয়ে গেল, তাই না? উপাক্ষীয় রশ্মি 3টা পয়েন্ট লিখে না সবাই খাতায়। প্রথম পয়েন্ট কি? মেরুর কাছাকাছি। 2 নাম্বার কি? নতি কম, মানে এরকম করে পড়লে হবে না, প্রায় প্যারালালই পড়তে হবে প্রধান অক্ষের সাথে, ঠিক আছে? আর 3 নাম্বার শর্ত ওটাই, যে প্যারালাল পড়তে হবে। নতি কম প্যারালাল প্রায় একই রকম হয়ে গেল কথাটা, তাই না? মেরুর কাছে লিখলি প্রথমেরটা কি লিখলি? মেরুর কাছাকাছি। 2 নাম্বার পয়েন্ট কি? নতিটা খুব বেশি হলে হবে না, নতি কম হতে হবে। মানে নতি মানে কি? কতটা অ্যাঙ্গেল করছে প্রধান অক্ষের সঙ্গে, কতটা অ্যাঙ্গেল করছে। এটা দেখ একটা অ্যাঙ্গেল করছে, তাই না? এটাও কি করছে? একটা অ্যাঙ্গেল করছে, কিন্তু এই অ্যাঙ্গেলটা অনেকটা বড়, আমরা নেব না। আমরা এই ছোট অ্যাঙ্গেল যেটা করছে সেটাকে নেব, অথবা যেটা কোনো অ্যাঙ্গেলই করছে না, প্যারালাল যেগুলো পড়ছে সেটাকে নেব। বুঝে গেল? 3টা পয়েন্ট। এক হচ্ছে মেরুর কাছাকাছি, 2 নাম্বার কি? নতিটা কম, নতি বেশি হলে হবে না, আর 3 নাম্বার কি? প্যারালাল হলেও চলবে। প্যারালাল মানে নতি শূন্য, তাই না? কোনো নতিই নেই। নতি মানে এই যে এই কোণটা আছে, তোরা তো ত্রিকোণমিতি পড়েছিস, নতি মানে অ্যাকচুয়ালি ট্যান থিটা, যেটা, ঠিক আছে? তো থিটা কম হলে ট্যান থিটা কম হবে, তাই না?
আচ্ছা ছাড়, ট্যান থিটা ফ্যান থিটা বাদ দে। তোরা মনে রাখ যে এখানে যে অ্যাঙ্গেলটা করছে সেই অ্যাঙ্গেলটারই একটা বিশেষ জিনিস হচ্ছে নতি। এই অ্যাঙ্গেলটা যত কম হবে নতি কম হবে, ঠিক আছে? তাহলে এটা মানে এই যে এটা আসছে কম নতি, আর যেটা একদম প্যারালাল হয়ে গেল সেটা কি একদম 0 ডিগ্রি হয়ে গেল, এই কোণটা কমে কমে একদম 0 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা নতি কি শূন্য, প্যারালাল মানে নতি শূন্য। আর প্যারালাল যেটা না সেটার নতি হচ্ছে এটা। তো নতিটা কম হতে হবে, এরকম যদি এতটা হয়ে যায় এত বেশি নতি এরকম হলে চলবে না, ক্যান্সেল। তাহলে এক মেরুর কাছাকাছি হতে হবে। আমরা যেগুলো নিয়ে এখন পড়বো সব কিছুই উপাক্ষীয় রশ্মি, মেরুর কাছাকাছি, নতি কম বা প্যারালাল। আচ্ছা হয়ে গেল। এবার আমাদের কি প্রমাণ করতে হবে? আর ইকুয়ালস টু 2f এর প্রমাণ করতে হবে, ঠিক আছে? উত্তল দর্পণের ক্ষেত্রে আর অবতল দর্পণের ক্ষেত্রে। প্রথমে আমাদের কি আছে? অবতল দর্পণ। আচ্ছা একবারেই এখানে দুটো ছবি, হ্যাঁ। এটা কি আমাদের অবতল দর্পণ, আর এটা কি আমাদের উত্তল দর্পণ, ঠিক আছে? একটা প্রধান অক্ষ এঁকে দিই দুটারই। এই প্রধান অক্ষ আঁকলাম, এটারও কি আঁকলাম? প্রধান অক্ষ আঁকলাম। ছবিটা একটু ছোট করে আঁকি, হ্যাঁ, নাহলে হবে না, আটবে না। দেখ ছবিটা আঁক সবাই, ঠিক আছে? আমার সাথে সাথে এটা কি আঁকছি আমি? একটা অবতল দর্পণ আঁকলাম। আমরা কি প্রমাণ করব এখানে? আর ইজ ইকুয়ালস টু 2f। আর মানে কি? বক্রতা ব্যাসার্ধ, আর এফ মানে কি? ফোকাস দৈর্ঘ্য, তাই না? এটা কি আমাদের উত্তল দর্পণ, ঠিক আছে? তাহলে এই একটা প্রধান অক্ষ আঁকলাম, এই একটা প্রধান অক্ষ আঁকলাম, বোঝা গেল? সমস্যা নেই। এখানে নাম কি দিয়ে দিলাম? মেরুর নাম দিয়ে দিলাম পি বা পোল। বক্রতা কেন্দ্র যেটা সেটার নাম দিয়ে দিলাম কি আমরা? দু জায়গাতেই সি, ঠিক আছে? আচ্ছা আর আর নাম না দিলেও চলবে। এতটুকু আঁকা হয়েছে সবার? প্রধান অক্ষের সমান্তরাল, এই প্রমাণটা করার জন্য আমাদের কি করতে হবে? প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি নিতে হবে, ঠিক আছে? নিলাম। এই রশ্মিটা কি হবে? একদম মাঝখানের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা দিয়েই বের করবি, কারণ আমরা এখনো জানি না, আমরা দেখবো যে একদম মাঝখানটা দিয়েই বের হবে। এই একটা কি করলাম আমরা? রশ্মি আঁকলাম, যেটা ফোকাস পয়েন্ট এফ দিয়ে বেরিয়ে গেল, তাই না? এখানে কি হবে? এই আসলো একটা প্যারালাল রশ্মি, প্রধান অক্ষের প্যারালাল রশ্মি। সেটা কি হলো? এই যে ফোকাস বিন্দু এটা থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, তাই না? বোঝা গেল? বোঝা গেল। আর কি করব আমরা? অভিলম্ব আঁকবো। অভিলম্ব আঁকতে গেলে কি করতে হয়? সেন্টার অফ কার্ভেচার দিয়ে ওই পয়েন্টটাকে যুক্ত করে দিতে হয়। সেটাই হয়ে গেল কি আমাদের? এটা অভিলম্ব হয়ে গেল এই পয়েন্টে, তাই না? এখান থেকে কি করব বল? একটা মিরর, মানে মিরর বলি কেন, এটাকে কি বলছে জানো? অভিলম্ব আমরা এঁকে দিলাম, বোঝা গেল? দেখা যাচ্ছে? আরো বড় করে দিই। আঁকা হয়েছে সবার? দেখ এবার আমরা প্রমাণ করব, ঠিক আছে? প্রমাণ করার জন্য এই কোণটা যদি আমাদের আই হয়, এই কোণটা আমাদের কি হয়ে যাবে? আর, তাই না? আরটাও কি আয়ের সাথে সমান হয়ে যাবে, তাই না? আচ্ছা এবার দেখ, আমরা জানি এটা যদি এরকম প্যারালাল লাইন হয়, তাই না? এটা যদি একটা এরকম লাইন হয় তাহলে কি হয়? এই কোণটার সাথে এই কোণটা সমান হয়, তাই না? তাহলে আয়ের যা ভ্যালু, আয়ের ভ্যালু যদি তোর থিটা হয়, ঠিক আছে? আয়ের ভ্যালু যদি তোর থিটা হয়
তাহলে এই ভ্যালুটাও কি হয়ে যাবে, থিটা হয়ে যাবে। জেডের মতো এই যে জায়গাটা, জেডের মতো জায়গাটা, এটা থিটা হলে এটা থিটা, তাই না? আর কি বলছে, আই এর সাথে আর সমান, তাহলে আরটাও কি হয়ে যাবে, আরটাও আমাদের কি হয়ে যাবে, এই কোণটাও আমাদের কি হয়ে যাবে, আর ইকুয়ালস টু থিটা হয়ে যাবে, তাই না? আই ইকুয়ালস টু আর ইকুয়ালস টু থিটা, মানে তিনজনেই কি হয়ে গেল, থিটা 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 হয়ে গেল, এটাও থিটা, এটাও থিটা হয়ে গেল। বোঝা গেছে? এবার দেখ, এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, কোন ত্রিভুজটা, এই যে দেখ এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা কি, দুটাই কি, দুটাই থিটা, দুটাই সমান। এখানে দেখতে পাচ্ছিস সবাই, ছবি আঁকতে বলিনি এখন, দেখতে পাচ্ছিস এখানে দুটা কোণই সমান, থিটা থিটা। তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তাই না? আচ্ছা, আবার দেখ আমরা কি করছি, ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্স নিচ্ছি, মানে এই যে এই লেন্থটা খুবই ছোট, এই লেন্থটা যদি খুবই ছোট হয়ে যায়, তাহলে এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম ধর তোর বি, আর এই পয়েন্টটা পি, বি আর পি একই পয়েন্ট। এটা খুব যখন ছোট হয়ে যাবে, বি আর পি একই পয়েন্ট হয়ে যাবে, মানে এটার সাথে এটা সমান হয়ে যাবে, ঠিক আছে? এফ বি সমান সমান এফ পি হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে নীল ত্রিভুজটা আঁকলাম আমরা, নীল ত্রিভুজের মধ্যে যেহেতু দুটা কোণ সমান, তাই সিএফ এর সাথে কে সমান, সিএফ সমান সমান কি, বিএফ, বিএফ। আর এটা যেহেতু খুবই ক্ষুদ্র অংশ, সেই জন্য এই বিএফ আর বিএফ এর সাথে কে সমান হয়ে যাচ্ছে, বিএফ এর সাথে সমান হয়ে যাচ্ছে তোর পিএফ। বিএফ যেটা, সেটাই হচ্ছে কি পিএফ, ঠিক আছে? পিএফ, বোঝা গেল? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই বিএফটাকে মাঝখান থেকে যদি সরিয়ে দিই, সিএফ সমান সমান পিএফ, মানে এটা হ্যাঁ, এই বাহুর সাথে এই বাহু সমান, তাহলে এই গোটাটার অর্ধেক কি, এতটা। এই বাহুর সাথে যদি এই বাহুটা সমান হয়, তাহলে গোটাটার অর্ধেক কি, এতটা, তাই না? গোটাটাকে আমরা বলবো আর অর্ধেকটাকে আমরা বলবো এফ, হয়ে গেল প্রমাণ, তাই না? বোঝা গেল প্রমাণটা? এবার আমরা একটু লিখে লিখে করবো প্রমাণটা, ঠিক আছে? দেখ, প্রথম থেকে আমি করছি, আবার ছবি আঁকছি। এটা কি, একটা অবতল দর্পণ, ঠিক আছে? এটা কি আমাদের মেরু বা পোল? মেরু বা পোল। এখানে কি করছি আমরা, একটা রশ্মি আঁকছি। রশ্মিটা কি হচ্ছে, রশ্মিটা এখান দিয়ে বের হয়ে যাচ্ছে, তাই না? এই জায়গাটার নাম কি আমাদের সেন্টার অফ কার্ভেচার সি, এই জায়গাটার নাম কি হয়ে যাচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট এফ, ঠিক আছে? এই জায়গাটার একটা নাম দিয়ে দেই, এই জায়গাটার নাম ধর, এই রশ্মিটার নাম এবি, এই রশ্মিটার নাম ধর তোর বিসি, ঠিক আছে? এবি আর বিসি, বোঝা গেল? এখানে তাহলে সি তো এখানে আছে, এখানে সি না দিয়ে ডি দিয়ে দেই, বিডি, ঠিক আছে? আচ্ছা, এবার কি করব, আমরা একটা মিরর আঁকবো, তাই না? এখানে কি মিরর বলি কেন, অভিলম্ব আঁকবো। তাহলে এখানে কি করে দিচ্ছি আমরা, এখান থেকে জয়েন করে দিলাম, এটাই অভিলম্ব, বোঝা গেল? আচ্ছা, আর কোনো কিছু কি নাম দিতে হবে না, আর কিছু নাম দিতে হবে না। আমরা কি দেখতে পাচ্ছি, যে এই কোণটা সমান সমান এই কোণটা, তাই না? যেহেতু এটা কি আপতন কোণ, এটা হচ্ছে কি প্রতিফলন কোণ। তাহলে আমরা কি লিখব, কোণ এ বি সি, কোণ এ বি সি, যেটাকে আমরা আই বলছি, সেটা ধরলাম আমি কি, আই সমান সমান থিটা, বোঝা গেল? থিটা। এখানে কি আপাতন কোণ লিখবো কি আপাতন কোণ, নিচে উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে? আপাতন কোণ
ABC সমান সমান থিটা। সুতরাং প্রতিফলন কোণ কি হবে? প্রতিফলন কোণ এখানে কি আছে? CBD, তাই না? CBD যেটাকে আমরা আর বলি, সেটাও কি হয়ে যাবে? থিটা। কারণ কি? কারণ হচ্ছে ব্র্যাকেটে আমরা লিখব যেহেতু I ইকুয়ালস টু আর, প্রতিফলন কোণ সমান সমান আপতন কোণ, এটাই সূত্র প্রতিফলনের, তাই না? লিখে নিলাম। তাহলে আমাদের এটাও থিটা হয়ে গেল, এটাও থিটা হয়ে গেল। বোঝা গেল? লেখা হয়েছে এটুক সবার? লিখে নেয়। দেখ, তাহলে আমি জায়গা করার জন্য কি করে দিচ্ছি? মুছে দিচ্ছি। আমি খালি এই জিনিসটুকু লিখে রাখবো। এটা লিখলাম খালি, ঠিক আছে? এখানে আমি লেখাটার জন্য একটা দাগ দিয়ে নিলাম। এইদিকে এ আছে আমাদের। আচ্ছা, এটা আমাদের প্রথম জিনিস হয়ে গেল। দ্বিতীয় জিনিস আমাদের কি দেখতে পাচ্ছি? দেখ, এই কোণটা নীল রঙের আর এই কোণটা, এরা দুজনও সমান একান্তর কোণ, তাই না? কারণ এরকম যদি প্যারালাল রশ্মি হয়, মানে প্যারালাল লাইন হয়, এই জেডের মতো যে জিনিসটা আমি দেখতে পাই, এই কোণটার সাথে এই কোণটা সমান হয় একান্তর কোণ, তাই না? তাহলে আমি কি লিখব? কোণ ABC সমান সমান কোণ কি হবে? BCF বা BCP, তাই না? কোণ BC, এদিকে দেখতে পাচ্ছ সবাই? P, এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে ABC যখন থিটা, তাহলে কি হয়ে গেল? BCPও থিটা হয়ে গেল, তাই না? এটা হয়ে গেল আমাদের 2 নাম্বার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে তিনটা কোণই সমান হয়ে গেল আমাদের। তিনটা লিখে নেই, 1 আর 2 থেকে কি পাচ্ছি? কোণ ABC সমান সমান কোণ CBF বা CBD, একই ব্যাপার, CBD সমান সমান কোণ BCP সমান সমান থিটা, তাই না? এতক্ষণে আমরা এই তিনটা জিনিসই পেলাম, যে তিনটা কোণই কি সমান, মানে তিনটা কোণই থিটা, তাই তো? এবার দেখ, আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই যে এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি একটা, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, ঠিক আছে? এখন আচ্ছা, আমি একটু জায়গা করে নিই। জায়গা করার জন্য এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, আর এটা উপরে নিয়ে যাচ্ছি, এটা উপরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? কি লিখবো আমি এখন? ত্রিভুজ কি? ত্রিভুজটার নাম কি বল? BCF। ত্রিভুজ BCF এ এই কোণটা আর এই কোণটা সমান, তাই না? কোণ FCB সমান সমান কোণ FBC। এই এদিকে দেখছিস কি পড়াচ্ছি? পাতা উল্টাচ্ছিস কেন? তাহলে FCB সমান সমান কোণ FBC, তাই না? FBC সমান সমান থিটা। তাহলে এই দুটা কোণ যেহেতু সমান, তাহলে কি হয়ে যাবে? এই দুটা কোণের কোরেসপন্ডিং যে বাহু, এই বাহুটার সাথে এই বাহুটাও সমান। সমদ্বিবাহু ত্রিভুজের যেহেতু দুটা কোণ সমান হয়, দুটা বাহুর সংলগ্ন, তাহলে দুটা কোণ সমান হলেও আমি কি বলতে পারি? দুটা বাহু সমান। তাহলে কি হয়ে যাচ্ছে? সুতরাং ত্রিভুজ BCF সমদ্বিবাহু বাহু, যার কোন দুটা বাহু সমান? FC সমান সমান FB। বোঝা গেল? এতটুকু লেখা হয়েছে, FC সমান সমান FB। আচ্ছা, এবার দেখ, আমি আগের জিনিসগুলো সব মুছে দিচ্ছি জায়গা নেই জন্য, ঠিক আছে? মুছে দিলাম। FC সমান সমান FB আমাদের প্রমাণ হয়ে গেল কিন্তু এতক্ষণে, তাই না? এবার আমি কি দেখতে পাচ্ছি? যে
ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে কি আমাদের অ্যাপ্রক্সিমেশন, ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্সের ক্ষেত্রে দর্পণের ক্ষেত্রে বি আর পি একই বিন্দু, মানে প্রায় একই বিন্দু, ঠিক আছে। বি আর পি কি হচ্ছে, প্রায় আমাদের একই বিন্দু হয়ে যাচ্ছে। বি আর পিটা এত কাছে, এটা যদি ছোট হয়ে যায়, এই জিনিসটা যদি ছোট হয়ে যায়, তাহলে বি আর পি কাছে হয়ে যাবে, তাহলে বি আর পি কী হয়ে যাবে, একই বিন্দু হয়ে যাবে। তাহলে একই বিন্দু হলে এই লাইনটা কি এই লাইনের ওপর পড়ে যাবে, তাই না? এই লাইনটা সমান সমান এই লাইনটা হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল, সুতরাং এফ বি সমান সমান এফ পি, এটা আমাদের অ্যাপ্রক্সিমেশন। তাহলে কি হয়ে গেল, এফ বি এর জায়গায় আমি এবার এফ পি বসাবো, সুতরাং এফ সি সমান সমান এফ পি, তাই না? এফ বি এর জায়গায় কি করলাম, আমি এফ পিটা বসালাম। তাহলে কি হয়ে গেল, আমাদের এই বাহুর সাথে সি এফ এর সাথে কি হয়ে গেল, এফ পি সমান হয়ে গেল, এফ সি আর এফ পি সমান হয়ে গেল, তাই না? তাহলে আমি যদি দেখি সিপি, সিপি, সিপি জিনিসটা কি দিয়ে তৈরি, সিএফ প্লাস এফপি, তাই না? সিপি মানে কি, সিপি মানে কি সিএফ প্লাস এফপি, সিএফ বা এফসি প্লাস এফপি, তাই না? আর কি দেখলাম আমি, এফপি এর সাথে সিএফটা সমান, তাহলে পরের লাইনে কি লিখবো, সিএফ এর জায়গায় আবার এফপি লিখবো, তাহলে এফপি প্লাস এফপি হয়ে গেল। তাহলে সিপি সমান সমান কি হয়ে গেল, 2FP, তাই না? সিপি সমান সমান 2 ইন্টু এফপি বা পিএফ, তাই না? দেখ, সিপিটাকে আমরা কি বলি, সিপি মানে এই যে গোটাটাকে আমরা কি বলি, আর বলি, বক্রতা ব্যাসার্ধ আর। আর এফপিটাকে আমরা কি বলি, এখান থেকে এতটুকু আমরা কি বলি, এফপিকে এফ মানে ফোকাস দৈর্ঘ্য। তাহলে প্রমাণ হয়ে গেল যে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ অবতল দর্পণের ক্ষেত্রে, তাই না? লেখা হয়েছে সবার। দেখ এবার কি করব, আমরা একই জিনিস করব, কার জন্য, উত্তল দর্পণের জন্য। তাহলে আগে ছবি আঁকবো উত্তল দর্পণের, আঁকলাম। ঠিক আছে, এটা কি মেরু বা পোল, এটা কি তোর সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। প্যারালাল একটা রশ্মি আসবে, এটা আমাদের রাখতেই হবে, প্যারালাল রশ্মি না হলে হবে না প্রমাণ। প্যারালাল রশ্মি আসলো, কি হলো, একদম মাঝখানের পয়েন্টটা নিবে, এই পয়েন্ট থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? এই বেরিয়ে গেল, তাই না? আচ্ছা, এবার কি আঁকতে হবে আমাদের, মিরর আঁকতে হবে। মিরর বলি কেন, বারবার একই ভুল বলছে, অভিলম্ব আঁকতে হবে, তাই না? এটা হয়ে যাবে কি আমাদের অভিলম্ব, তাই তো? অভিলম্ব হয়ে গেল, তাই না? আচ্ছা, নাম দিয়ে দিই এবার। এটার নাম কি, ফোকাস বিন্দুর নাম হচ্ছে এফ, এই পয়েন্টটার নাম দিয়ে দিই তো ধর বি, এ বি হচ্ছে আপতিত রশ্মি, তাই না? আর কি হয়ে গেল, বিডি হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর কোনো পয়েন্টের নাম বাকি আছে না। দেখ এখানে কি হচ্ছে, এক সেকেন্ড আমি ছবিটা একটু ঠিক করে নিই। হ্যাঁ দেখ, এখানে বল কিভাবে করব প্রমাণ, একই রকম করে করব, তাই না? প্রথমে আমি কি বলবো, আপাতন কোণ এ, এটার নাম দিয়ে দিলাম ধর তোর এম, ঠিক আছে? এ বি এম সমান সমান প্রতিফলন কোণ কি হয়ে যাবে, এম বিডি, তাই না? আপাতন কোণ, আপাতন কোণ, আপাতন কোণ কে আছে, কোণ এ বি এম, এ বি এম সমান সমান প্রতিফলন কোণ
প্রতিফলন কোণ কি বল, এম বি ডি বা ডি বি এম, একই ব্যাপার হয়ে গেল। দুটাকে আমি ধরলাম কি সমান সমান থিটা ধরলাম, সমান সমান থিটা। তাহলে এটা আই সমান সমান আর সমান সমান থিটা হয়ে গেল, বোঝা গেল। এটাও তাহলে আই সমান সমান থিটা হয়ে গেল, এটা আর সমান সমান থিটা হয়ে গেল। আচ্ছা, এবার দেখ এই কোণটা, এটাকে কি বলা হয়, বিপরীত কোণ না বিপ্রতীপ কোণ, দেখে নি দাঁড়া। আচ্ছা, এটা এখন আমাদের কি বলা হয়, বিপরীত কোণ বা বিপ্রতীপ। এই যে এটা দেখ, এই কোণটার সামনের কোণটা যে সমান হয় এটা জানিস তো, এই কোণটাও যদি থিটা হয় এই কোণটাও থিটা হবে, জানিস। তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও কি থিটা। তাহলে কি হচ্ছে, এখন কোণ ডিবিএম, ডিবিএম যেটাকে আমাদের থিটা যেটার ভ্যালু, সেটাই সমান সমান কি এফ বি সি, এফ বি সি, এই যে এফ বি সি এই কোণটা, তাই না, বিপরীত কোণ বলা হয় সম্ভবত, এটাকে কি বলা হচ্ছে সমান সমান থিটা, বোঝা গেল। তাহলে সবাই কি হয়ে গেল, সমান হয়ে গেল, সবাই সমান। তার মানে কোণ এ বি এম সমান সমান কোণ ডি বি এম সমান সমান কোণ এফ বি সি, সবাই কি হয়ে গেল, থিটা হয়ে গেল। এবার আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, এ বি এর সাথে কে প্যারালাল, এ বি এর সাথে প্যারালাল হচ্ছে পিসি। এই যে এ বি এর সাথে প্যারালাল কি পিসি, তাই না, এ বি আর পিসি প্যারালাল, এ বি প্যারালাল পিসি। তাহলে এই যদি প্যারালাল লাইন হয় দুটা, এই যদি একটা তোর এরকম লাইন হয় সি এম যে লাইনটা, ঠিক আছে, সি এম যে লাইনটা, তাহলে কি হচ্ছে, এই কোণটার সাথে এই কোণটা আমাদের সমান হবে, তাই না। এই কোণটাকে কি বলা হয়, দাঁড়া, এই কোণটাকে কি বলে দেখে নিই আমি, নামগুলোই মনে থাকে না। অনুরূপ কোণ, এ বি ই আর হচ্ছে এফ সি বি, হ্যাঁ অনুরূপ কোণ, এই কোণটার মতো এই কোণটা অনুরূপ, তাহলে অনুরূপ কোণ বলা হচ্ছে। তাহলে এখানেও কি হচ্ছে, এ বি এম সমান সমান এফ সি বি, তাই না। যেহেতু এরা প্যারালাল, তাহলে কি হচ্ছে, কোণ এ বি এম সমান সমান কোণ কি হয়ে যাচ্ছে, এফ সি বি। মানে এই কোণটার সাথে কি হলো, এই কোণটা অনুরূপ কোণ, সমান 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 থিটা, ব্র্যাকেটে কি লিখবো আমরা, অনুরূপ কোণ। কোণ, তাই না, বোঝা গেল। এবার আমার জায়গার জন্য মুছে নিচ্ছি। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে এই চারটা কোণই কিন্তু সমান হয়ে যাচ্ছে, এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, আবার এই কোণটার সাথে এই কোণটা সমান, তাই না। এই লালের সাথে লাল সমান, নীলের সাথে এই নীল সমান, এই হলুদের সাথে এই হলুদ সমান, মানে চারটা কোণই থিটা, এও থিটা এও থিটা, বোঝা গেল। তাহলে চারটা কোণই আমি লিখে নেই, কোণ এ বি এম মানে প্রথম কোণটা সমান সমান কি হয়ে যাচ্ছে, প্রতিফলন কোণ এটার সাথে, কোণ এম বি ডি সমান সমান কোণ, নিচে লিখলাম এই যে এই ত্রিভুজের যে দুটা কোণ আছে, কোণ এফ বি সি, মানে এই যে এফ বি সি এই কোণটা, আর কি হয়ে গেল, সমান সমান কোণ এফ সি বি, এফ সি বি সমান সমান থিটা, সবাই সমান সমান কি থিটা, তাই না। তাহলে দেখ, এতক্ষণ আমরা এত কিছু কেন করলাম, আমরা এই জিনিসটার জন্যই করলাম, যে এই যে আমাদের এই ত্রিভুজটা হচ্ছিল, এই যে আমাদের নীল রঙের যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের দুটা কোণ সমান, এই ত্রিভুজের কি দুটা কোণ সমান, এই কোণটাও সমান এই কোণটাও সমান, তাহলে এই বাহুর সাথে এই বাহু সমান হবে। আবার ক্ষুদ্র উন্মেষের জন্য পি আর বি একই পয়েন্ট, তাহলে কি হয়ে যাবে, এই বাহুর সাথে এই বাহু সমান হয়ে যাবে, মানে টোটালটা থেকে কি হয়ে যাবে, টোটালটার অর্ধেক হয়ে যাবে এতটুকু,
মানে আর ইকুয়ালস টু 2f হয়ে যাবে, এটা হচ্ছে f, 2f হয়ে যাবে, তাই না? মানে এবার লেখাগুলো সব আগেরটার সাথে সেম। কি লিখবো? ত্রিভুজ এফ বি সিতে, এই যে ত্রিভুজ এফ, এদিকে তাকা সবাই, এফ বি সিতে কি দেখতে পাচ্ছি? কোণ এফ বিসি, কোণ এফ বিসি মানে এই কোণটা সমান সমান কি? এফ সিবি, এই কোণটা সমান সমান কোণ এফ সিবি। এই যে এটাই প্রমাণ করলাম একটু আগে, তাই না? তাহলে এরা দুটো যদি সমান হয়, সুতরাং কি হয়ে যাবে? এফ বি বাহুর সাথে কি হয়ে যাবে? এফ সি বাহু সমান হয়ে যাবে। এফ বি আর এফ সি সমান হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে এরপরে কি লিখবো আমরা? যে ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে আগেরটার সঙ্গে একই লেখা, নামগুলোও সব একই দিয়েছি। উন্মেষের ক্ষেত্রে পি ও বি অভিন্ন বিন্দু বা একই বিন্দু, যা খুশি লেখ, তাই না? তাহলে এফ বি যেটা, সেটাকেই কি লিখতে পারি আমি? এফ বি সমান সমান এফ পি লিখতে পারি, এফ পি লিখতে পারি, তাই না? তাহলে কি হয়ে গেল? এখানে এফ সি সমান সমান যে এফ বি আছে, এখানে এফ বি এর বদলে আমরা এফ পি লিখতে পারি, তাই না? এফ পি সমান সমান এফ সি, তাই না? এবার তাহলে কি হয়ে গেল? সিপি সমান সমান কি হয়ে গেল? সিপি সমান সমান এফ সি প্লাস এফ পি, তাই না? তাহলে এফ সি আর এফ পি দুটাই সমান, তাহলে আমরা কি লিখতে পারি? এই এফ সিটাকে আমরা কি লিখতে পারি? এফ পি লিখতে পারি, তাই না? মানে এফ পিতে 2FP হয়ে গেল। সিপিটাকে আমরা লিখি আর এফ পিটাকে আমরা লিখি এফ, আবার আর সমান সমান 2F প্রমাণ হয়ে গেল। বোঝা গেল? একই রকম।